আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। গাজায় শান্তি প্রক্রিয়ার সর্বশেষ পদক্ষেপ হিসেবে হামাস মধ্যস্থতাকারীদের একটি প্রস্তাব অনুমোদন করেছে, যার অধীনে একটি আমেরিকান নাগরিকত্বধারী ইসরায়েলি সৈনিককে মুক্তি দেওয়া এবং 4 জন দ্বৈত নাগরিক ইসরায়েলির মরদেহ ফেরত দেওয়া হবে। হামাস নেতৃত্বের প্রতিনিধি দল বৃহস্পতিবার মধ্যস্থতাকারীদের কাছ থেকে আলোচনা পুনরায় আরম্ভ সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করেছে। আন্দোলনটি দায়িত্বশীল এবং ইতিবাচক প্রক্রিয়া দেখিয়ে শুক্রবার ভোরেই তাদের জবাব জানিয়ে দিয়েছে। তবে দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলি প্রস্তাব এরই মধ্যে খারিজ করে দিয়েছে। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। হামাস নিশ্চিত করেছে তারা ইসরায়েলের সাথে পরবর্তী পর্যায়ের শান্তি আলোচনা করতে চায়। দ্বিতীয় পর্যায়ের বিষয়গুলোর ওপর একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছানোর সম্পূর্ণ প্রস্তুতির কথাও হামাস ব্যক্ত করেছে এবং ইসরায়েলকে পূর্বে দেওয়া প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে পূরণ করার আহ্বান জানিয়েছে। এর অংশ হিসেবে তারা আমেরিকার নাগরিকত্বধারী ইসরায়েলি সৈনিক অ্যাডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে এবং আরও 4 জন দ্বৈত নাগরিকের মরদেহ হস্তান্তর করার মাধ্যমে আলোচনা এগিয়ে নিতে চাইছে। কিন্তু অত্যন্ত বেদনাদায়ক সত্য হল, হামাস শান্তি আলোচনা চালিয়ে যাবার আগ্রহ ব্যক্ত করার পরপরই ইসরায়েল হামাসের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। উল্লেখ্য, 19 জানুয়ারি থেকে প্রধান লড়াই বন্ধ থাকলেও ইসরায়েল দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করতে অস্বীকার করায় এবং ফিলিস্তিনিদের ওপর নতুন শর্ত মেনে নেওয়ার চাপ প্রয়োগ করতে চাওয়ায় এই আলোচনা 2 সপ্তাহ ধরে স্থগিত রয়েছে। হামাস আরও জানিয়েছে যে তাদের নির্বাসিত গাজা প্রধান খলিল আল হাইয়াকে কায়রো পাঠানো হয়েছে, যাতে মিশরীয় মধ্যস্থতাকারীদের সাথে আলোচনা এগিয়ে নেওয়া যায়। 2 মার্চ যুদ্ধবিরতির প্রথম অস্থায়ী পর্যায়ে শেষ হবার পর থেকে ইসরায়েল গাজার সীমান্ত বন্ধ করে দিয়েছে, মানবিক সহায়তা প্রবেশ নিষিদ্ধ করেছে এবং এলাকার একমাত্র পানি শোধন প্লান্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। ইসরায়েল বলছে যে তারা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে সম্প্রসারণ করতে চায় এবং তাদের এই চিন্তাভাবনাটি মার্কিন দূত স্টিভ উইটকফ সমর্থন করেছেন। অন্যদিকে হামাস বলছে যে তারা শুধুমাত্র দ্বিতীয় পর্যায়ে প্রবেশের শর্তে বন্দীদের মুক্তি দেবে। কিন্তু হামাসের প্রস্তাবকে অবজ্ঞা করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার প্রস্তাবকে চালাকি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েল উইটকফের প্রস্তাব গ্রহণ করে নিলেও হামাস তাদের অবস্থান পরিবর্তন করেনি এবং আগের অবস্থান থেকে 1 ইঞ্চিও নড়েনি। নেতানিয়াহু তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা ও পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবেন বলে জানা গেছে। চলতি মাসের শুরুতে হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে উইটকফ জানান যে আলেকজান্ডারের মুক্তি পাওয়া তাদের শীর্ষ অগ্রাধিকার। এর অংশ হিসেবে মার্কিন বন্দিমুক্তি আলোচক অ্যাডাম বোয়েলারও সাম্প্রতিক দিনগুলিতে হামাস নেতাদের সাথে দেখা করেছেন, যাতে আলেকজান্ডারের মুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া যায়। হামাসের 2 কর্মকর্তা রয়টার্সকে আরও জানিয়েছেন যে আলেকজান্ডার এবং 4টি মরদেহ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু, সীমান্ত খুলে দেওয়া এবং ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের ওপর। হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানুয়া বলেছেন, আমরা মধ্যস্থতাকারীদের সঙ্গে কাজ করছে যাতে এই চুক্তি সফল হয় এবং দখলদার বাহিনীকে চুক্তির সব ধাপ সম্পন্ন করতে বাধ্য করা যায়। ইসরায়েল জানুয়ারি থেকে 1000-এরও বেশি বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। সর্বশেষ গতকালও ইসরায়েল গাজা সিটির জেইতুন এলাকায় একটি বিমান হামলায় 4 ফিলিস্তিনিকে হত্যা করেছে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে, নিহত 4 জন রান্নার জন্য প্রয়োজনীয় জ্বালানি কাঠ সংগ্রহ করছিলেন, কারণ ইসরায়েলি অবরোধের কারণে গাজায় তীব্র গ্যাসের ঘাটতি তৈরি হয়েছে। ইসরায়েল শুধু গাজাতেই নয়, পার্শ্ববর্তী দেশ লেবাননেও তার আগ্রাসন বৃদ্ধি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দক্ষিণ লেবাননের 5টি স্থানে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং তারা সেখানে অবস্থান করবে। আনাতোলু এজেন্সি এই খবর প্রকাশ করেছে। একই সাথে সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসী অভিযান আকাশপথ ও স্থলপথে অব্যাহত রয়েছে। সিরিয়ার অভ্যন্তরীণ সমস্যাগুলোর সুযোগ নিয়ে ইসরায়েল এসব অভিযান পরিচালনা করছে এবং সিরিয়ার নতুন সরকারকে চাপের মুখে রাখতে চাইছে। ইসরায়েলের
সার্বিক কার্যক্রমে স্পষ্ট যে ইসরায়েলের কৌশল শুধু সামরিক হামলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পুনর্গঠনের লক্ষ্য নিয়েই তারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। 2023 সালের অক্টোবরে গাজার বিরুদ্ধে আগ্রাসন শুরু করার সময়ই ইসরায়েল ঘোষণা করেছিল তারা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আমূল পাল্টে দিতে চায়। সিরিয়ায় চলমান হামলাগুলোর নেপথ্যে মূল উদ্দেশ্যগুলো হল সীমান্ত পুনর্নির্ধারণ এবং আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় যে এলাকাগুলো ইসরায়েল দখলে নিয়েছে সেখানে সামরিক উপস্থিতি বজায় রাখা। এছাড়া ইসরায়েল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সিরিয়ায় বিদেশি উপস্থিতির ভবিষ্যৎ নিয়ে সমঝোতা করার চেষ্টা করছে, যার অংশ হিসেবে তারা সিরিয়ার ভূখণ্ডে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে শুক্রবার সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির একটি খবর বিশ্বজুড়ে আলোড়ন তোলে, যাতে দাবি করা হয় যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূর্ব আফ্রিকার 3টি দেশের সঙ্গে আলোচনা করেছে যাতে গাজার ফিলিস্তিনিদের জোরপূর্বক সুদান, সোমালিয়া এবং সোমালিল্যান্ডে হস্তান্তর করা হয়। এপির প্রতিবেদনে বলা হয় যে সুদানের কর্মকর্তারা দাবি করেছেন যে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, তবে সোমালিয়া ও সোমালিল্যান্ডের কর্মকর্তারা এপিকে জানিয়েছেন যে তারা এরকম কোনো আলোচনা বা যোগাযোগের বিষয়ে অবগতই নন। একটি গোপন কূটনৈতিক উদ্যোগের বিষয়ে আলোচনার শর্তে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা সোমালিয়া ও সোমালিল্যান্ডের সঙ্গে সংলাপের বিষয়টি নিশ্চিত করেছেন এবং মার্কিন কর্মকর্তারা সুদানের নামও উল্লেখ করেছেন। তবে এই প্রচেষ্টা কতদূর অগ্রগতি লাভ করেছে বা কোন পর্যায়ের আলোচনা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন এর 1 মাসেরও বেশি আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং গাজা উপত্যকা দখল করার প্রস্তাব দিয়েছিলেন। এই পরিকল্পনাটি ফিলিস্তিনিরা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। অনেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে জাতিগত নির্মূল করার অভিসন্ধি হিসেবে অভিহিত করেছেন। মার্কিন কর্মকর্তাদের মতে ট্রাম্পের গাজা পরিকল্পনার কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পৃথকভাবে পূর্ব আফ্রিকার 3টি সম্ভাব্য গন্তব্যের সাথে আলোচনা শুরু করে। এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছে ইসরায়েল, তবে এই বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ, যিনি বহুদিন ধরে ফিলিস্তিনিদের তথাকথিত স্বেচ্ছামূলক দেশত্যাগের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এই সপ্তাহে তিনি বলেছেন যে ইসরায়েল এমন দেশ চিহ্নিত করার চেষ্টা করছে যারা ফিলিস্তিনিদের গ্রহণ করবে। তিনি আরও বলেন যে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বড় ক্ষমতা সম্পন্ন একটি অভিবাসন বিভাগও চালু করেছে। তবে গাজা নিয়ে চতুর্মুখী তৎপরতা চলমান থাকায় একটি বড় কারণ হল খোদ আমেরিকায় ইসরায়েলকে বাইপাস করে সম্প্রতি হামাসের সাথে সরাসরি আলোচনা করার একটি উদ্যোগ নিয়েছে। মার্কিন প্রশাসনের ফিলিস্তিনি কোনো মহলের সাথে যোগাযোগ এবারই প্রথম নয়। 1989 সালে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো ইয়াসির আরাফাতের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নেয়, যদিও আরাফাতের সংগঠন পিএলওকে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল। কিন্তু তারপরও ইয়াসির আরাফাতের সাথে সংলাপে যেতে মার্কিন যুক্তরাষ্ট্র অস্বস্তি বোধ করেনি। প্রেসিডেন্ট ট্রাম্প অনেক বছর পর আবারও একই রকম একটি প্রক্রিয়ার দিকে হেঁটেছেন। দীর্ঘদিন ধরেই মার্কিন নীতির একটি পবিত্র নীতি ছিল কখনোই হামাসের সঙ্গে কোনো পর্যায়ে আলোচনা না করা, কেননা 1997 সাল থেকেই তারা হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিলেন। আমেরিকার পাশাপাশি ইউরোপীয় দেশগুলোও একই সিদ্ধান্ত নেয়। তাই হামাসের সাথে যে কোনো আলোচনা করাই মার্কিন প্রশাসনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তারপরেও ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। কথিত সন্ত্রাসী সংগঠনের সাথেও এর আগে মার্কিন কর্মকর্তাদের আলাপ হয়েছে। 1995 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন আইরিশ রিপাবলিকান আর্মির সঙ্গে সংশ্লিষ্ট সিন ফাইনের নেতা জেরি অ্যাডামসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কিন্তু আইরিশ আর্মি আর হামাস এক নয়। অন্য কোথাও নীতিতে ছাড় দিলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলের শত্রুর ব্যাপারে কখনোই ছাড় দিতে রাজি ছিল না। তবে সেই ঐতিহ্য থেকে বেরিয়ে এসে মার্কিন বন্দি বিনিময় আলোচক অ্যাডাম বোখলার গত মাসে দোহায় সরাসরি হামাসের সঙ্গে আলোচনা করেছেন বলে জানা গেছে।
ওই আলোচনাটি তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে নয়, বরং সরাসরি বৈঠকের মধ্য দিয়েই হয়। বন্দি বিনিময়ের পাশাপাশি হামাস 5 থেকে 10 বছরের জন্য যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। তবে মার্কিন এই পদক্ষেপে ইসরায়েল ক্ষুব্ধ, কারণ তারা আশঙ্কা করছে যে হামাসের ব্যাপারে যুক্তরাষ্ট্র একটি স্বতন্ত্র নীতিও অনুসরণ করতে পারে। তাছাড়া ট্রাম্প প্রশাসন এখনো পর্যন্ত এই বৈঠকটি নিয়ে ইসরায়েলের কাছে কোনো দুঃখ প্রকাশ করেনি। বহুলারকে প্রশ্ন করা হয়েছিল কেন তারা ইসরায়েলকে এড়িয়ে হামাসের সাথে বসলেন। তিনি উত্তরে সরাসরি বলেন, আমরা ইসরায়েলের এজেন্ট নই। মূলত তখনই পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ ইনফোটেইনমেন্ট। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।